এই যে উৎসুক জনতা এটি কতটুকু বাধাগ্রস্ত করে এবং আসলে কবে মানুষ হব আমরা, কি মনে হয় আপনার? আপনি যখন আবার গিয়ে বলবেন যে ভাই এখানে আসলে কি হয়েছে, আপনি একজন সাংবাদিক, দেখবেন না ভাই আমি বলতে পারবো না। এই যে এত বাবা মায়ের কান্না, এত বাবা মায়ের আহাজারি, এতগুলো নিষ্প্রাপ প্রাণ, আরেকটি ঘটনার আড়ালে কি ঢাকা পড়ে যাবে? ছুটির ঘন্টা বাজার বাকি ছিল আর মাত্র 10 মিনিট। ঠিক তখনই স্কুলের ভবনে আছড়ে পড়ল একটি যুদ্ধ বিমান, আর তাতেই হারিয়ে গেল কতকগুলো নিষ্পাপ প্রাণ। তবে এখন প্রশ্ন, কেন কোনো দুর্ঘটনার আগেই নেওয়া হয় না প্রয়োজনীয় পদক্ষেপ? কেন একটি ঘটনার চাপে হারিয়ে যায় আরেকটি ঘটনা? এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এবং এই বিষয়গুলো নিয়ে আজ আলোচনা করতে আমাদের স্টুডিওতে সাথে আছে যমুনা টিভির বগুড়ার ব্যুরো প্রধান মেহেরুল সুজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সরাসরি আমি আলোচনায় চলে যেতে চাচ্ছি এবং শুরুতেই যে বিষয়টি জানতে চাচ্ছি, কাল থেকে আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে স্কুলের ভবনে একটি যুদ্ধ বিমান আছড়ে পড়েছে এবং তাতে কিন্তু তাজা প্রাণ আমরা হারিয়েছি চোখের সামনে এবং বাবা মার করুণ আর্তনাদ আমরা দেখেছি। সব কিছু মিলিয়ে দেখা গেল যে একটি শোকের বার্তা আসলো আমাদের প্রধান উপদেষ্টার কাছ থেকে, কিন্তু তারপরে দেখা গেল তিনি যেটি বললেন যে শিক্ষা উপদেষ্টার কাছ থেকে যে কথাটি আসলো সেটি হচ্ছে যে শোক হলেও, আগামীকাল শোক হলেও এইচএসসি পরীক্ষা চলবে। কিন্তু মধ্যরাতে আবার ঘোষণা আসলো যে এইচএসসি পরীক্ষা স্থগিত। কিন্তু মধ্যরাতে এইচএসসি পরীক্ষা স্থগিত, এই ঘোষণার বিষয়টি আসলে কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। শুরুতেই আসলে ঢাকার উত্তরার যে মাইলস্টোন কলেজ, সেখানে গতকাল স্কুল ভবনে যে বিমান বিধ্বস্ত এবং এই বিধ্বস্তের ফলে সেই বিমানের পাইলট সহ আমাদের কোমলমতি শিশু যারা প্রাণ হারিয়েছেন, শিক্ষকরা প্রাণ হারিয়েছেন, তাদের সবার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, এরকম বিপর্যয় আসতেই পারে একটা দেশে বা আসবে, সেটা ঠিক আছে, কিন্তু সেই বিপর্যয়ে যদি আমরা সব কিছু তালগোল পাকিয়ে ফেলি তাহলে কিন্তু সেটা খুবই মুশকিলের বিষয়। এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, ঢাকা শহরের ভেতরে একটা স্কুল ভবনে অগ্নিকাণ্ড হচ্ছে, বিমান বিধ্বস্ত হওয়ার ফলে আগুন ধরে গেছে, শত শত আহত শিক্ষার্থী। আমাদের দেখেন, আমাদের আগুন নেভাতেও সময় লাগলো, আমরা সেখান থেকে এতগুলা ছোট ছোট বাচ্চাকে বের করতেও সময় লাগলো, রাস্তায় জ্যাম এবং উৎসুক যে হাজার হাজার মানুষ। বাঙালির এখন সবচেয়ে বড় অস্ত্র হয়ে গেছে মোবাইল, সেগুলো নিয়ে মানুষের যে একটা বিচ্ছিরি অবস্থা আমরা কালকে দেখলাম, বিশেষ করে বার্ন ইউনিটে খুবই বাজে একটা অবস্থা, যেখানে গণমাধ্যম কর্মীরাও কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন যে উৎসুক মানুষ এই দগ্ধ ঝলসে যাওয়া বাচ্চাদের ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য, কেউ কেউ সোশ্যাল সাইটের ভিউ বাড়ানোর জন্য কেউ কেউ এসব ভিডিও করা শুরু করেছেন। এই যে একটা অগুছালো একটা পরিস্থিতি আমাদের কাছে মনে হয়েছে। আমাদের সবগুলো বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, বিজিবি, আনসার, পুলিশ বাহিনী তো আছেই, প্রত্যেকটা বাহিনীকে আমরা দেখেছি কালকে তারা কিন্তু একেবারেই জীবন হাতে নিয়ে তারা কাজ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত দেখেন, এত বড় একটা কাজ করার পরেও বা এত বড় একটা দুর্ঘটনাকে রেস্কিউ করতে গিয়ে বা এত উদ্ধারের কাজ করা, আহতদের নিয়ে যাওয়া বা লাশ মরদেহ শনাক্ত করা, অনেকগুলো কাজের মাঝখানে এসে দেখেন এইচএসসি পরীক্ষাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। সেটা কালকে থেকে কিন্তু আমরা বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীরা বলেন বা তাদের বন্ধুবান্ধব সহপাঠী অনেকেই কিন্তু বলছেন যে এই অবস্থায়, কারণ সেখানেও তো এইচএসসি পরীক্ষার্থী আছে, যে ওই প্রতিষ্ঠানের অন্তত আমরা যদি সমস্ত স্কুলের কথা, কলেজের কথা বাদ দিলাম, কিন্তু ওই প্রতিষ্ঠানে যারা আছে, যারা ওখানকার পরীক্ষার্থী, তাদেরও তো একটা মানসিক পরিস্থিতি আছে। আবার এরকমও আমি কিছু কিছু কেস স্টাডি দেখেছি যে দেখা যাচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে মারা গেছে, স্কুল ছাত্র বা স্কুল ছাত্রী, তার বড় ভাই বা বড় বোন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, সে কিভাবে আসলে পরীক্ষাটা দেবে? এটা তো আসলে মানুষের স্বাভাবিক মৃত্যু না, একটা অস্বাভাবিক মৃত্যু, একটা বড় দুর্যোগ বা দুর্ঘটনার পরে মৃত্যু। তো সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এর আগে আমরা দেখেছি বন্যার কারণে পরীক্ষা বন্ধ হয়েছে বা স্থগিত রাখা হয়েছে, আমরা করোনার সময় পরীক্ষা নিয়ে অনেক ছাড় দেওয়ার ইতিহাস দেখেছি। তাহলে এত বড় একটা বিপর্যয়ে আমাদের কাছে মনে হয় যে কালকে যখন বিকেল থেকেই শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা প্রস্তাবনা বা একটা
বলবো যে দাবি আসছিল যে পরীক্ষাটা পেছানো হোক, এইচএসসি পরীক্ষাটা পেছানো হোক, সেটা সরকার পেছালেন না, আমরা মেনে নিলাম। সরকার ভাবছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই করবেন। আমাদের ছাত্রছাত্রীরা কিন্তু মেনে নিয়েছে, তারা কিন্তু এই পরীক্ষার জন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়েছে এই মানসিক বিপর্যয় পরিস্থিতির মধ্যেও। কিন্তু দেখেন আমরা মধ্যরাতের পরে যদি বলছি, অনেকে কিন্তু রাত ৩টা-৪টার পরে জেনেছেন। পরীক্ষা স্থগিত তো কোনো সিদ্ধান্ত এখানে আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি, সেটি হচ্ছে যে এই যে কাল থেকে যখন দেখা গেল যে এইচএসসি পরীক্ষা স্থগিত হলো না, শিক্ষার্থীরা বিভিন্নভাবে বলছিলেন, জানাচ্ছিলেন স্থগিতের কথা, কিন্তু যখন স্থগিত হলো না তখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে সমালোচনা শুরু হলো এবং তার পরবর্তীতেই দেখা গেল যে রাত ৩টার দিকে ঘোষণা আসলো যে এইচএসসি পরীক্ষা স্থগিত। এবং আজকে শিক্ষা উপদেষ্টা বললেন যে ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত। তো এই যে এই বিষয়গুলো কি আসলে সোশ্যাল মিডিয়ার চাপে পড়ে কিংবা সমালোচনা না হলে কি তিনি এরকম পদক্ষেপ গ্রহণ করতেন না, নাকি এই যে মধ্যরাতে তিনি এরকম ঘোষণা করলেন বা সরকারের পক্ষ থেকে এটা ঘোষণা আসলে এটা কি দায়িত্ব জ্ঞানহীনের কোনো পরিচয় বলে মনে করছেন? আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা আসলে গত বছরের জুলাই আগস্টের পরে প্রশাসনিক শৃঙ্খলার ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা প্রত্যাশা করেছিলাম, এই বিষয়গুলো তো আমরা আগেও দেখেছি যে ছাত্ররা বা শিক্ষার্থীরা বা কোনো একটা পক্ষ দাবি জানাচ্ছে, যৌক্তিক দাবি মানা হচ্ছে না, হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে একেবারে ওই গিয়ে ভোর রাতে মধ্যরাতে গিয়ে ঘোষণা দিচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে যে বিষয়টা কালকেই তারা এটা করতে পারতেন, এটা এত বড় কোনো বিষয় না। আমরা কিন্তু গত বছরও দেখেছি যে বন্যার কারণে কয়েকটা জায়গায় কিন্তু পরীক্ষা, সিলেট অঞ্চলের বন্যা, ফেনীর দিকে বন্যা, পরীক্ষা কিন্তু পেছানো হয়েছে সেই বোর্ডগুলোর। তো তারা এটা করতে পারতেন। আমার কথা হচ্ছে যে সেটা কিন্তু তারা করলেন না। আচ্ছা, করলেন না সেটা আমাদের ছাত্রছাত্রীরা মেনে নিয়েছে। আপনি রাত ৩টার দিকে ঘোষণা দিলেন, পরদিন পরীক্ষার প্রস্তুতিও কিন্তু অনেকে নিয়ে ফেলেছিল। তো আমার কাছে এটা মনে হয়েছে যে এটা আসলে এক ধরনের দায়িত্বহীনতা এবং এক ধরনের, আমার কাছে মনে হয়েছে যে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যারা আছেন, বিশেষ করে আমলারা যারা আছেন, তারা এক ধরনের জিদ বা এক ধরনের চিন্তা করেছেন যে না, মানুষ বলছে পরীক্ষার মতো করে হবে, এত বড় দুর্যোগ হয়েছে, দুর্যোগ আমরা সামলাবো, পরীক্ষার মতো করে হবে। আমার কাছে মনে হয়েছে যে এটা মানে যদি তারা শিক্ষার্থীদের বিষয়গুলো আন্তরিকভাবে বিবেচনা করতো, তাহলে এইরকম হঠকারী সিদ্ধান্ত যে আমি পরীক্ষা স্থগিত করব না, আবার রাত ৩টার দিকে আমি এসে বলছি যে হ্যাঁ পরীক্ষা স্থগিত, তো আমার কাছে মনে হয়েছে যে এখানে সরকারের কিছুটা সমন্বয়হীনতার বিষয় আছে। কারণ যেখানে সারা বাংলাদেশের মানুষ কাল থেকে শোকাহত, তার মানে আপনি যে কথাটি বলছিলেন যে আমাদের দেশে কি তাহলে ওই দেশটাই থেকে গেল যে মানুষ রাস্তায় না নামলে, মানুষ রক্তের না ঝরলে, সমালোচনা, সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা না করলে সেগুলো মানে বাস্তবায়ন হবে না, বা যেটা করার কথা সেটা করবে না। আমরা বোধহয় এই জায়গাগুলো থেকে বের হয়ে আসতে পারছি না। এবং আরেকটি বিষয় যেটি কাল থেকে কন্ট্রোভার্সি চলছে, হতাহত এবং নিহতের সংখ্যা নিয়ে, এবং সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে নিহতের সংখ্যা নিয়ে অনেকেই অনেক সমালোচনা করছেন। কেউ বলছেন যে এটা ২০০ হতে পারে, কেউ বলছে ৩০০ হতে পারে, কেন গণমাধ্যম এটাকে সত্য নিউজ প্রকাশ করছেন না, বা সরকার সত্য নিহতের সংখ্যাটা বলছেন না। এটা নিয়ে আসলে আপনি একজন গণমাধ্যম কর্মী, আপনিও নিউজ দেখছেন, তো এই বিষয়গুলো নিয়ে আসলে গণমাধ্যম কর্মীর কতটুকু সমস্যার সম্মুখীন হতে হয় বলে মনে করেন? দেখুন, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে আমরা গণমাধ্যম কর্মীরা এইরকম ঘটনার ক্ষেত্রে খুবই অসহায়। আমি আজকে কয়েকটি ভিডিও দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেইখানে দেখলাম যে মাইলস্টোন কলেজের স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, তারা ক্ষুব্ধ হয়ে গেছে এবং তারা বলছে যে আমি একজন স্টুডেন্টের বক্তব্য আমি শুনলাম, সে বলছে আমি নিজের হাতে 25টা মরদেহ বের করেছি, আর অমুক টিভি দেখাচ্ছে 20 জন মারা গেছে, 22 জন মারা গেছে। তার মানে কি যে টেলিভিশন, গণমাধ্যমের যে তথ্যটা যাচ্ছে সেটা কিন্তু সেটা নিয়ে সমালোচনা হচ্ছে। এখন আমাদের কাছে বিষয় হচ্ছে যে এইরকম মরদেহের সংখ্যা বা মৃত্যুর সংখ্যা কমানোর রাজনীতি আমরা এর আগের সরকারগুলোর কাছে আমরা দেখেছি। অনেক ঘটনা এরকম আছে যে শুরুতে এই সংখ্যাগুলো বলা হয় না, 2 জন 4 জন বলা হয়, ধীরে ধীরে সেটা বাড়তে থাকে। এখন এখানে সরকারের আসলে কোনো কৌশল ছিল কিনা বা আছে কিনা আমরা জানি না। তবে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে এটা বারবারই সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, বা স্টুডেন্টরা বা অন্যরা যারা দাবি করছেন, এই দাবির ভিতরে আসলে একটু ফারাক থেকে গেছে। কারণটা হলো যে আমার কাছে যেটা মনে হয় যে এখানে যদি সংখ্যা কমানোর আসলে সুযোগ নেই, কারণ এখানে তো
শ্রমিক, এটি কিন্তু কি বলে গার্মেন্টস না, বা এটা কিন্তু একটা কলকারখানা না, এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং সেখানে প্রত্যেকটা শিক্ষার্থীর ডাটাবেজ কিন্তু আছে। এবং ক্লাস 4 থেকে 8 আমি যতটুকু জানি যে এই 4টা ক্লাসের স্টুডেন্টরা, তার মানে এই বাচ্চাদের নেওয়ার জন্য তার বাবা মা আসবে বা তাদের খোঁজ করবে। কাজেই একদিন 24 ঘন্টা পার হয়ে গেছে ঘটনার, এরকম যদি হতো যে আরও মৃত্যু হয়েছে যেগুলো আসলে ঘোষণা আসছে না, তাহলে আমার কাছে মনে হয় যে মানুষ ক্ষুব্ধ হয়ে যেত। কিন্তু এইখানে সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই দায়টা আসলে কে নেবে? যে শিক্ষার্থীরা বলছে যে 200 জন আমাদের এখানে মারা গেছে, ওর কাছে 200 জন মনে হচ্ছে, কারণটা হলো যে যখন ওই 4টা রুমে যদি 200-250 জন থাকে, বিমানটা যেভাবে ধসে পড়েছে ওখানে বিধ্বস্ত হয়েছে, তাতে কারোরই বেঁচে থাকবার কথা না। আপনার কি মনে হয় না যে এখানে গুজব ছড়ানোরও একটা আশঙ্কা? এখানে গুজবের একটা বিষয় থাকতে পারে, কিন্তু আমার কথা হচ্ছে যে দাবিগুলো তো অন্য কেউ করছে না, আমাদের শিক্ষার্থীরাই করছে। তবে যদিও এটা নিয়ে আজকে সারাদিন আলোচনা হয়েছে, যেহেতু মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা তারা 6টা যে দাবি নিয়ে সারাদিন আন্দোলন করেছে, তার ভেতরে একটা বড় দাবি ছিল যে মৃতের সঠিক সংখ্যা এবং আহত নিহতদের সঠিক নাম পরিচয় প্রকাশের যে বিষয়টি। তো সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয়েছে যে তারা সারাদিন আন্দোলন করেছে, এবং যদি সংখ্যার হেরফের থাকতো নিশ্চয়ই সরকারের তরফ থেকে এটার একটা ব্যাখ্যা আসতো। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে সরকার মানে যে সংখ্যাটা দিচ্ছে সেটার বাইরে আসলে মৃত আছে কিনা, কারণ ওইখানে তো অনেক কিছুই ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে নিখোঁজের সংখ্যা কিন্তু ওই অর্থে নেই। আমরা কাল থেকে যে কেউ নিখোঁজ হয়ে আছে এই তথ্য আমরা পাচ্ছি না। তার মানে যারা আছে হয় মারা গেছেন, আর না হলে বিভিন্ন হাসপাতালে, যে ঢাকার যে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন। এখন আমার কাছে মনে হয় যে গণমাধ্যমের, আপনি দায়ের কথা বলছেন, এখানে এখন বেকায়দায় পড়ে গেছে গণমাধ্যম। কারণ মানুষের চিন্তাটা এরকম হয়েছে, এই সাংবাদিকরা তো আগেও এরকম করেছে। গণমাধ্যম দেখা গেছে যে এই যে চকবাজারে এর আগে কেমিক্যাল গোডাউন আগুন হলো, সেখানে মানুষ বলছে 100 জনের উপর বেশি মানুষ মারা গেছে, টেলিভিশনগুলো 50-60 জন দেখাচ্ছে। এই অভিযোগগুলো মানুষ ওই আমলেও করেছে, আগের সরকারগুলোতেও আমরা দেখেছি যে করেছে। এখন এসে মানুষের কাছে এখনও মনে হচ্ছে বাংলাদেশ পরিবর্তিত একটা পথে হাঁটছে, তারপরে মানুষের কাছে মনে হয়েছে যে সরকার বোধহয় লাশ গুম করে ফেলছে, লাশের সংখ্যা কমিয়ে ফেলছে। আর গণমাধ্যম সরকার 20 বলছে, কেন 20ই বলতে হচ্ছে? আমি তো দেখছি 200। এখন ঘটনা হচ্ছে একজন গণমাধ্যম কর্মীর কোনো সুযোগ নেই, বিশেষ করে মৃত্যুর ক্ষেত্রে, যে একজন প্রত্যক্ষদর্শীও যদি বলে ভাই আমি নিজের হাতে 10টা লাশ গুনে রেখে আসলাম সাইডে, এখনই রেখে আসলাম, তারপর আমার বলার সুযোগ নাই যে ওখানে 10টা মৃতদেহ আছে, কারণ ওই মৃতদেহটাকে কনফার্ম করতে হবে। এখন এখানে গণমাধ্যমকে বোঝানো হচ্ছে গণমাধ্যম মিথ্যা তথ্য দিচ্ছে। গণমাধ্যমের মৃত্যু সম্পর্কে, মৃতের সংখ্যা সম্পর্কে গণমাধ্যমের প্রত্যক্ষদর্শীর বয়ানে তার আসলে বলার কোনো রাইট নাই, সে বলতে পারে না। তাকে বলতে হবে, হয় চিকিৎসক বলতে হবে বা কর্তৃপক্ষ বলতে হবে যে আমার এখানে এতজন মারা গেছে বা এতগুলো লাশ আছে। এবং আরেকটি প্রশ্ন, যে শুরুতে আপনি যেই কথা বলছিলেন উৎসুক জনতার কথা, আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন সময় উদ্ধার কার্যে এই উৎসুক জনতা একটা সমস্যার সৃষ্টি করে, তারা ভিডিও করে, তারা ছবি উঠায়, এবং কালকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেল একটা ছোট বাচ্চা ঝলসে যাওয়া দেহ নিয়ে দৌড়াচ্ছে, পাশ থেকে কিছু লোকজন ভিডিও করছে। এবং এই যে বার্ন ইউনিটের কথা যেটি বললেন, যে তার সামনে প্রচুর উৎসুক জনতার ভিড়, সেখানে কিন্তু সেনাবাহিনীও হিমশিম খাচ্ছিল তাদেরকে সামলাতে, কর্তৃপক্ষ বাধাগ্রস্ত হচ্ছিল তাদের নিজের দায়িত্ব পালন করতে। তো এই যে উৎসুক জনতা, আমরা আসলে এটি কতটুকু বাধাগ্রস্ত করে, এবং আসলে কবে মানুষ হব আমরা, কি মনে হয় আপনার? এটা ভালোই বলেছেন, আসলে আমরা মানুষ হতে পারছি না। মোবাইল আমরা মানে দেখছি যে আমাদের যতটা উপকার করেছে মানুষকে, ততটা আসলে দায়িত্বহীনও করে ফেলেছে। এই মানুষগুলো আপনি যেমন বললেন যে ওই ভিডিওটা আমি 1-2 বারের বেশি দেখতে পারিনি, যে ছোট বাচ্চাটা দৌড়ে যাচ্ছিল। আমিও দেখলাম ওই ভিডিও, যিনি একজন ভিডিও করেছেন, আমরা যার কারণে দেখতে পাচ্ছি, পাশে কিন্তু আরও 5 জন 6 জন 7 জন 8 জন মানুষ ভিডিও করছেন বিভিন্ন সাইট থেকে, এবং তারা কিন্তু আসলে তাদের কোনো স্বজন ওখানে হারিয়ে যায় নাই, তারা তাদের সন্তানকে খুঁজতে যায় নাই। তারা দেখছে যে টিভিতে দেখাইছে বিমান বিদ্যুৎ, এটা তো আমার বাড়ির কাছে। সে দৌড়ে তার মোবাইলটা নিয়ে এসে, কোনো কথা নেই, সে মোবাইলটা নিয়ে দাঁড়িয়ে আছে। এবং এটা শুধুমাত্র এই বিমান বিধ্বস্ত যেটা আমাদের হলো ঢাকায়, শুধু এই ঘটনায় না, প্রত্যেকটি ঘটনায় আমরা দেখব
এবং আমি অনেক জায়গায় দেখেছি দুর্ঘটনা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা বলেন, মানুষ যারা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করতে আসে তারা কাজের চেয়ে মানুষকে সরিয়ে কাজের পরিবেশ ঠিক রাখার জন্য তাদেরকে বেশি শ্রম দিতে হয় অনেক সময়। আপনি যখন আবার গিয়ে বলবেন যে ভাই এখানে আসলে কি হয়েছে, আপনি একজন সাংবাদিক, দেখবেন না ভাই আমি বলতে পারবো না। একটা খুন হয়েছে, আপনি দেখবেন ওখানে 500 লোক চলে আসছে, ভাই এই লোকটা যে খুন হয়েছে আপনি আসছেন এখানে, ছবি মানে পুলিশ আসছে, অনেকের ছবি টবি, তারাও ছবি টবি তুলছে। আচ্ছা আপনি তো এলাকার মানুষ, কি হয়েছে ভাই লোকটার, কি হয়েছে বলেন তো। না ভাই আমি তো ছিলাম না ভাই, আপনার কি আজকে এখানে না এমনি দেখতেছি, অথবা বলে যে অন্যজনের কাছ থেকে নেন, ভাই আরেকজনের কাছ থেকে নেন। তার মানে এরা যে বোকা, এই উৎসুক জনতা এরা কিন্তু বোকা না, এরা খুব চালাক এবং এরা জানে যে কোন অংশ ক্যাপচার করলে ভিউ হবে, কোনটা দেখলে মানুষ দেখবে। তো এই সংস্কৃতিগুলো থেকে আসলে আমাদের বের হয়ে আসা দরকার এবং এটা আসলে সামাজিকভাবে মানুষ যদি ঠিক না হয়, মানুষ যদি একটা ঠিক জায়গায় না আসে, তাহলে আমি আপনি বলে আসলে সম্ভব না। আমরা তো কাজ করার ক্ষেত্রেও এটা দেখতে পাই, এগুলা যতদিন আসলে বন্ধ না হবে, একটা দুর্যোগে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করতে পারবে না, বা আমরা গণমাধ্যম কর্মী আমাদের আসলে মানে ভালোভাবে যে কাজ করব সেই পরিবেশটা থাকবে না। জি, এবং আপনি বলছিলেন যে এতে করে যে যারা উদ্ধার কাজ পরিচালনা করে তারা যেমন একটা বাধার সম্মুখীন হয়, গণমাধ্যম কর্মী হিসেবে আমরাও বাধার সম্মুখীন হই। এবং আপনাকে আমি শেষ একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন ঘটনা আমাদের সামনে আসে, সেটা নিয়ে অনেক নিউজ হয়, লোকজন অনেক কথা বলে, সরকারের তরফ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়, এবং পরবর্তীতে যখন আরেকটি ঘটনা আসে সেই ঘটনাটি ঢাকা পড়ে যায়, সেটি নিয়ে আর কেউ কথা বলে না। সেই ঘটনার আসলে পরবর্তী কার্যক্রম কি হলো, কি পদক্ষেপ নেওয়া হলো সে সম্পর্কে আমরা কিছু জানতে পারি না। এটি কেন হয় আসলে? এবং এই যে এত বাবা মায়ের কান্না, এত বাবা মায়ের আহাজারি, এতগুলো নিষ্প্রাপ প্রাণ, আরেকটি ঘটনার আড়ালে কি ঢাকা পড়ে যাবে? আমার কাছে তাই মনে হয়। বাংলাদেশের যে পরিস্থিতি আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা সারাক্ষণ আসলে ইস্যুর উপরে থাকি, একটা ট্রেন্ডের উপরে থাকি। এই যে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কত ধরনের কত কি বলা হচ্ছে, বিশেষ করে বিমান নিয়ে। আজকে যেমন বিমান বাহিনীর প্রধান বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুদ্ধ বিমান নিয়ে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো কোনোটাই সঠিক নয়, অথচ কাল থেকে কিন্তু সেগুলো নিয়ে আমরা চর্চা করে যাচ্ছি। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে এই ঘটনা নিয়ে লুকানোর মতো কিছু নেই। আসলে আমাদের কাছে মনে হচ্ছে লুকানোর মতো কিছু নেই, কারণ এটা তো কোনো একটা মানে রক্ষিত এলাকার ভিতরে হয়েছে তা তো না, একেবারে পাবলিক একটা প্লেসে হয়েছে এবং লুকানোর কিছু নেই। এখন আপনি যে বিষয়টি বলছেন যে একটা ঘটনার আড়ালে আরেকটা ঘটনা চাপা পড়ে যাচ্ছে, এটা আসলে অনেকগুলো কারণেই চাপা পড়ে যায়। সেটা হচ্ছে যে যখন মানে আমাদের যদি গণমাধ্যমের কথা বলি, গণমাধ্যমে যেমন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে কিছুদিন পরে এটা থেমে যাচ্ছে, আর আলোচনা হচ্ছে না। গণমাধ্যমের কিছু সীমাবদ্ধতা জায়গা আছে, গণমাধ্যমের প্রতিনিয়ত অজস্র সংবাদকে তার জায়গা দিতে হয়। সে চিন্তা করছে এটা নিয়ে তো অনেকদিন আমি কাজ করলাম, আমি এটার আপডেট কিছু নেই, আমি আর কাজ করলাম না। এখন রাষ্ট্রযন্ত্র বা সরকার ব্যবস্থা কিংবা প্রশাসন যদি চিন্তা করে যে কয়েকদিন আলোচনা আছে, মিডিয়া আসছে, আমি এখন ঠিকঠাক মতো কাজ করি, এরপরে আর ওই কাজগুলো হয় না। যেমন এখন বলা হচ্ছে যে প্রশিক্ষণ বিমানগুলো পুরোনো আমলের প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমান যেগুলো নিয়ে আমাদের পাইলটরা প্রশিক্ষণ করেন বা প্রশিক্ষণ শেষ করেন, এই বিমানগুলো তো মানে এই প্রবলেমগুলো তো আজকের না। আমাদের যে সিস্টেম, আমাদের এই বাহিনীর বিমান বাহিনীর যে বিমানগুলোর যে অবস্থা হয়ে আছে, এগুলো তো আর একদিনে হয় নাই, এগুলো কিন্তু মানে দীর্ঘদিনেই হয়েছে। আমরা আজকে এসে কথা বলছি বিমানের আমার এই অবস্থা, আজকে দেখেন পাইলট তৌকির মারা গেছেন, তাকে নিয়ে অনেকে আফসোস করে বলছেন আমরা একজন ভালো একজন পাইলটকে হারালাম, আজকে এই ব্যবস্থার কারণে হয়েছে, দুর্নীতির কারণে হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। আমি নিশ্চিত আগামী 1 মাস পর এই বিমানের কি অবস্থা, বিমানের কি হয়েছে, কোন বিমান পুরনো, এই আলোচনায় থাকবে না যদি আরেকটা বিমান দুর্ঘটনা না হয়। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যেখানে আসলে সমালোচনা না হয়, মিডিয়ার চাপ না থাকে, সেখানে সরকার কোনো পদক্ষেপ নেয় না? আমাদের কাছে সরকার পদক্ষেপ নেয় না বলতে আমাদের কাছে মানে কি বলবো যে ওই রকমটাই মনে হয়। কারণটা হলো যে যখন আপনি করার সমালোচনা করবেন, যখন যেটা নিয়ে অনেক হইচই হবে, তখন দেখা যাচ্ছে সরকার সেটা নিয়ে একটা ব্যবস্থা নিচ্ছে। আর এই যে ইস্যুগুলো চাপা পড়ে যাচ্ছে, এটার একটা বড় কারণ হচ্ছে যে যখন যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন তারা
মানে তৎপর থাকেন ততদিন যতদিন এই ইস্যুটা আলোচিত থাকে। এইটা আসলে আমাদের এখন জনবহুল দেশ বলেই কিনা নাকি আমাদের রাষ্ট্রযন্ত্রের আসলে কোথাও সমস্যা আমরা জানি না, যে এরকমটাই হচ্ছে যে যেটা নিয়ে একটু আলোচনা হয় সেটা নিয়ে কাজ হচ্ছে, এর বাইরে আসলে কাজ হচ্ছে না। তবে আমার কাছে মনে হয় যে ইস্যু বা ঘটনা যদি কিছু আসে সেই ঘটনা নিয়ে গণমাধ্যম কিন্তু তার দায়িত্ব ঠিকই পালন করে। আপনি খেয়াল করে দেখবেন যে আজ থেকে 1 বছর পরে যখন 21শে জুলাই আসবে, তার আগের দিন বা 21শে জুলাই কিন্তু আবার গণমাধ্যমগুলো এই এক বছরে মানে এই দুর্ঘটনায় যা যা শূন্যতা ছিল, যা যা গ্যাপ ছিল, যা যা প্রবলেম সমস্যা সংকটগুলো ছিল, সেগুলোর কি হয়েছে না হয়েছে এটা নিয়ে হয়তো একটা ফলো আপ রিপোর্ট করবে। এটা গণমাধ্যমের দায়িত্ব, গণমাধ্যম পালন করছে। গণমাধ্যম তো প্রতিদিন ওই বিষয় নিয়ে প্রতিবেদন করার তার সুযোগ নেই। কিন্তু রাষ্ট্রযন্ত্র যদি চিন্তা করে যে হ্যাঁ 1 বছর পরে যখন প্রতিবেদন আসবে আবার যে এই হয়েছিল তখন আমি আবার কাজ করব, তাহলে মুশকিল। তাহলে আমাদেরকে ওই একটা করে ইস্যু আসবে, নতুন ইস্যু আসলে এই ইস্যুটা হারিয়ে যাবে, এই অবস্থার মধ্য দিয়ে যেতে হবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের স্টুডিওতে সাথে থাকার জন্য। আর কোনো নিষ্পাপ প্রাণ না ঝরুক, এজন্য কোনো দুর্ঘটনার আগেই নেওয়া হোক প্রয়োজনীয় পদক্ষেপ, এমনই প্রত্যাশা আমাদের। দৈনিক করতোয়ার প্রতিদিনের নিউজের আপডেটগুলো পেতে দৈনিক করতোয়ার সাথেই থাকুন।